সুপ্রভাত বন্ধুরা, আজ 25শে আগস্ট 2024 রবিবার। আজ আমি এবং আমার বন্ধু পার্থ দুইজনে মিলে চলেছি গোঘাট স্টেশন। এই গোঘাট স্টেশন থেকে প্রথমে আমরা যাব শ্রী মায়ের বাড়ি জয়রামবাটি এবং তারপরে ঠাকুরের ভিটে বাড়ি কামারপুকুর। এই জয়রামবাটি কামারপুকুর আপনারা একদিনে কিভাবে ঘুরবেন, কি কি স্থান দর্শন করবেন, কোথায় ভোগ প্রসাদ খাবেন, তাই নিয়ে থাকছে আজকের গল্প। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমরা আছি ব্যারাকপুর মনিরামপুর ঘাটে, আর সেখান থেকে একটা ফেরি সার্ভিস ধরে সোজা চলে যাচ্ছি শেওড়াফুলি ঘাটের দিকে। শেওড়াফুলি ঘাট পার হয়ে কিছু টিফিন করে সোজা চলে আসলাম শেওড়াফুলি 1 নম্বর প্ল্যাটফর্মে। 37373 আপ হাওড়া গোঘাট লোকাল ঠিক শেওড়াফুলি স্টেশন থেকে 8টা 4 মিনিটে ছেড়ে দিল। এবং 34 কিলোমিটার পথ পেরিয়ে ঠিক 9টা 8-এ তারকেশ্বর স্টেশনে এসে পৌঁছল। ঠিক সকাল 10টায় আমাদের ট্রেন গোঘাট স্টেশনে এসে পৌঁছলো। এবার একটা টোটো বুক করে সোজা জয়রামবাটির উদ্দেশ্যে রওনা দিলাম। টোটোর ভাড়া নিল দুজনের 100 টাকা। চলে আসলাম জয়রামবাটির শ্রী মাতৃমন্দির গেটের সামনে। মাতৃমন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30। জয়রামবাটি হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর থানার একটি গ্রাম। 1853 সালে এই জয়রামবাটিতে মা শারদার জন্ম হয়েছিল। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীদের কাছে এই গ্রামটি তাই একটি তীর্থস্থানের মর্যাদা পায়। এই জয়রামবাটি গ্রামটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের জন্মস্থান কামারপুকুর থেকে প্রায় 3 মাইল পশ্চিমে অবস্থিত। মাতৃমন্দির মঠের প্রধান প্রবেশদ্বারের ঠিক বাঁদিকে মা শারদা দেবীর এই পুরনো বাড়ি। 1915 সাল পর্যন্ত প্রায় 52 বছর মা শারদা দেবী এই বাড়িতে বসবাস করেছিলেন। এখানে তার অনেক গৃহী ব্রহ্মচারী সন্ন্যাসী ভক্ত তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। শারদা দেবীর বাসভবনটি বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনস্থ। বাসভবনটি একটি মঠে রূপান্তরিত করা হয়েছে। মঠটির নাম মাতৃমন্দির মঠ। এই মঠের মধ্যে আছে মাতৃমন্দির, মায়ের পুরাতন বাড়ি, নতুন বাড়ি, পূর্ণপুকুর এবং সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুরের একটি ছোট মন্দির। ঠিক যে স্থানটিতে শারদা দেবীর জন্ম হয় সেই স্থানটির উপর এই মন্দির নির্মিত হয়। শারদা দেবীর আদি বাড়ি ঠিক এই জমির উপরই ছিল। সেই বাড়িতেই তিনি 9 বছর বয়স পর্যন্ত বাস করেছিলেন। এখানেই শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় এবং পরবর্তীকালে স্বামী শারদানন্দ 1923 সালের 19শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মাতৃমন্দির প্রতিষ্ঠা করেন। প্রথমে মন্দিরে শারদা দেবীর একটি তৈলচিত্র পুজো করা হতো এবং পরবর্তীকালে 1954 সালে শারদা দেবীর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সময় ছবির পরিবর্তে একটি শ্বেতপাথরের মূর্তি স্থাপিত করা হয়। বর্তমানে শ্বেতপাথরের মূর্তিটির তলায় শারদা দেবীর দেহাবশেষ রক্ষিত আছে। মাতৃমন্দিরের চূড়ায় বাংলায় মা শব্দটি লেখা আছে এবং সেখানে একটি পতাকা সবসময় ওড়ে। মাতৃমন্দিরের উল্টো দিকে পূর্ণপুকুর নামে একটি পুকুর আছে। এই পুকুরে জল শারদা দেবী ব্যবহার করতেন, তাই তার ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুকুর। পুণ্যি পুকুরের পাশে একটি ছোট্ট ঘরে শারদা দেবীর গৃহদেবতা সুন্দর নারায়ণ ধর্ম ঠাকুর পূজিত হন। আগে এখানে শীতলা ও শালগ্রাম শিলাও পুজো করা হতো, কিন্তু পরবর্তীকালে এই মন্দিরে আরও কিছু দেবদেবীর মূর্তি ও ছবি স্থাপন করা হয়। মাতৃমন্দিরের ভেতরে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। আমরা
চারপাশটা ঘুরে দেখলাম, বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবং তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে তুলে ধরলাম। মাতৃ মন্দিরের ঠিক পিছন দিকে একটি গোশালা বা গোয়াল ঘর দেখতে পেলাম। 120 টাকা দিয়ে দুটো কুপন কেটে লাইনে দাঁড়িয়ে সোজা চলে গেলাম খাবার ঘরে। সেখানে আমরা ভাত, ডাল, 2 রকম সবজি, 4টি পাঁপড় ও মিষ্টি সহযোগে আহার সেরে নিলাম। মাতৃমন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকে একটি ছোট্ট ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও বিবেকানন্দের বিভিন্ন ছবি, বই ও রেপ্লিকা বিক্রি হচ্ছিল। মাতৃমন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসলাম এবং বেরিয়ে এসে দেখি রাস্তার দুধারে প্রচুর দোকান সাজিয়ে গুছিয়ে বসিয়ে রয়েছে। আর এই সব দোকানে যদি আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন তাহলে নিশ্চয়ই অনায়াসে আপনি এখান থেকে এইসব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এটি হচ্ছে মায়ের নতুন বাড়ি। এর মধ্যে বাঁদিকের প্রথম ঘরটিতে মা সারদা দেবী 1915 সালের মে মাস থেকে 1920 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বসবাস করেন। আমরা মাতৃ মন্দির ছেড়ে রামকৃষ্ণ মঠের দিকে এগিয়ে যেতে লাগলাম। রাস্তায় যেতে যেতে আমরা ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের একটি ব্রাঞ্চ দেখতে পেলাম। সেটি দেখে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সোজা পথ ধরে আমরা চলে গেলাম কামারপুকুর ঠাকুর বাড়ি। এই আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ মঠ অর্থাৎ কামারপুকুর ঠাকুর বাড়ি। কামারপুকুরে প্রথম এসেই দেখলাম হালদার পুকুর, আর এই হালদার পুকুরেই মা সারদা দেবী তার অষ্টসখী নিয়ে স্নান করতেন। জায়গাটার নাম হচ্ছে হালদার পুকুর। এই হালদার পুকুরের মহত্ব হচ্ছে যখন ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা দক্ষিণেশ্বরে থাকতেন, ওখানে গঙ্গা আছে, ওনারা রোজ গঙ্গায় চান করতেন। কামার পুকুরে যখন থাকতেন সেখানে তো কোনো গঙ্গা নেই, মানে পুকুরে অষ্টসখী নিয়ে সারদা মা চান করতেন। সেই থেকে আমরা এটাকে ছোট গঙ্গা মনে করি। আমাদের হিন্দুদের বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, অনুষ্ঠান বাড়ি হলে এই পুকুরে চান করিয়ে নিয়ে যায়। এই যে ঘাটে দাঁড়িয়ে আছে এটা ছেলেদের ঘাট, ওই ধারে যে ঘাটটা দেখছেন ওটা মায়েদের ঘাট। এটা হচ্ছে চিনু শাকারির বাড়ি। এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে চিনু শাকারির বাড়ি। এই চিনু শাকারি একজন শাকারি ছিল, শাঁকা বিক্রি করতো, সারদা মাকে শাঁকা পড়েছিল, তারই ভিটে এটা। এর কেউ বংশধর নাই বলে জায়গাটা রামকৃষ্ণ মঠ নিয়ে নিয়েছে, নিয়ে এটা এখন আপাতত গদাধর বিদ্যা মন্দির হয়েছে। এই চিনু শাকারি একজন খুব নাম করা লোক ছিল, গ্রামের শাঁকা বিক্রি করতো, সারদা মাকেও শাঁকা পড়েছে। এই যে পুকুরটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল কামার পুকুর। এই পুকুরের নামই গ্রামের নাম। চলে আসলাম সত্যপীরের মন্দিরে। এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটা হচ্ছে কামার পুকুরের দয়াল সত্য পীর বাবার মন্দির। পীর বাবা মন্দির তো মুসলিমদের ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণদেব কোনোদিনের জন্য জাতপাত মানতেন না, উনি কিন্তু সব জায়গায় যেতেন। ঠাকুরের আমলে মন্দিরটা প্রতিষ্ঠিত বলে সব হিন্দু লোকেরা এখানে পুজো করে। দয়াল সত্যপীরের মন্দির দেখে আমরা চলে আসলাম ভবতারিণী মন্দির। এই যে মন্দিরটা আপনারা দেখছেন এটা হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির। দক্ষিণেশ্বরে যিনি মা ভবতারিণী আছেন ওনার রং হচ্ছে কালো, এটা হচ্ছে শ্যামা রং, কৃষ্ণকালী। আর এই বাড়িটা হচ্ছে খুব নামকরা লোকের বাড়ি। অনেক সময় দেখবেন পুরাতন দাঁড়িপাল্লায় কাঁটাপাল্লায় লেখা থাকে উমাচরণ কর্মকার, রাধাচরণ কর্মকারদের এটা পৈতৃক বাড়ি। এই দাঁড়িপাল্লা আবিষ্কার ওনারাই করেছেন, ওনাদেরই এটা পৈতৃক বাড়ি, ওনাদের এটা ঠাকুর বাড়ি। চলে আসলাম গোপেশ্বর শিব মন্দির, আর এই শিব মন্দিরের কাহিনী আমরা আমাদের গাইডের থেকে শুনে নেব। এখন যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। এই গোপেশ্বর শিব মন্দিরের ঘটনা হচ্ছে ঠাকুর যখন বাল্যকালে চারদিকে ঘুরে বেড়াতেন, মা মা করে কাঁদতেন, গ্রামের লোক বলেছিল ঠাকুর খেপে গেছেন, পাগল হয়ে গেছেন। তখন ঠাকুরের মা পিছনে কামার পুকুরে চান টান করে এখানে 3 দিন ধরে ধন্না দিয়ে পড়েছিলেন যে আমার ছেলেকে ঠাকুর তুমি ভালো করে দাও, সবাই খেপা পাগল বলছে। ওই মন্দির থেকে তখন দৈববাণী তখনকার দিনে বেরিয়েছিল যে আমি তোমার ছেলেকে ভালো করতে পারবো না, চলে যাও মুকুন্দপুর শিব মন্দির।
এখানে একটা মুকুন্দপুর বলে জায়গা আছে, একটা রহস্য জায়গা আছে। ওই শিব মন্দিরের মহত্ব হচ্ছে যখন চৈত্র মাসে গাজন হয় না, ওই মুকুন্দপুর শিব মন্দিরটা গুহা থেকে অটোমেটিক 5-6 ইঞ্চি উপরে উঠে যান। যতদিন গাজন হবে উনি ততদিন উপরে থাকবেন, গাজন শেষ হয়ে যাবে উনি আস্তে আস্তে নিজেই নেমে যাবেন। তখন ঠাকুরের মা ওইখানে যে ধন্যা দিয়েছিলেন, ওই শিব ঠাকুর স্বপ্ন দিয়ে বলেছিলেন তোমার ছেলে খেপাও নয় আর পাগলও নয়, ও মা ভবতারিণীকে পাওয়ার জন্য এরকম হয়ে গেছে, ও যেদিন মাকে পাবে ও সেদিনই ভালো হয়ে যাবে। ঠিক তাই হলো, ঠাকুর যে দক্ষিণেশ্বরে মাকে পেলেন, শান্ত হয়ে গেলেন। কামার পুকুর, এই পুকুরের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে কামার পুকুর। পূর্বে এর নাম ছিল শুক্লালগঞ্জ। তৎকালীন রাজা তার অস্ত্রের কারখানার জন্য কামারদেরকে এখানে নিয়ে আসেন, আর কামাররাই এই পুকুর খুঁড়ে বের করে। এবারে চলে আসলাম ধনী কাবারির মন্দির, যিনি ঠাকুরের দাইমা ও ভিক্ষেমা ছিলেন। এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ধনী কামানির বাড়ি, ঠাকুরের ভিক্ষে মা। ঠাকুরের যখন মেন মন্দিরের ভিতরে জন্ম হয় না, মেন মন্দিরের ভিতরে একটা ঢেকি শাল ছিল, একটা উনুন শাল ছিল। ঠাকুর জন্ম নিয়ে উনুনের মধ্যে ছাইপাশ মেঘে পড়েছিলেন। তখন গোটা কামারপুকুরের লোক ছেলে ছেলে করে পাগল হয়ে গেলো, ছেলে আর কেউ খুঁজে পায়নি। এই ধনী মা শুনতে পেয়ে এখান থেকে প্রদীপ জেলে খুঁজতে যেয়ে দেখছেন ঠাকুর উনুনের মধ্যে ছাইপাশ মেঘে পড়ে আছেন। উনি যখন প্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলে যখন ছাইপাশগুলো আঁচল দিয়ে মুছাচ্ছিলেন, ঠাকুরের গা দিয়ে নানা রকম জ্যোতি বেরোচ্ছিল। উনি বলেছিলেন এই ছেলে তো কোনো সাধারণ ছেলে নয়, গা দিয়ে জ্যোতি বেরোচ্ছে। এই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে কোলে তুলেছিলেন বলে সেই থেকে উনি হয়েছিলেন দাইমা। ঠাকুর এখানে আসতেন, খেলা করতেন, মা মা করে ওনার খুব শ্রদ্ধা করতেন। উনিও ঠাকুরকে ছেলের মতনই ভালোবাসতেন। ঠাকুর যখন আস্তে আস্তে বড় হতে লাগতে দিতে হবে, তাহলে একটা ভিক্ষে মা খুঁজতে হবে। ঠাকুরই তখন বলেছিলেন ভিক্ষে মাকেও খোঁজার দরকার নাই, ওই ধনী মা আছে উনি আমাকে লালন পালন করে বড় করেছেন, আমি ওনার হাতেই ভিক্ষে নেবো। ঠাকুরের দাদা বলছে না, এনারা তো শূদ্র জাত কামারদের, আমরা হচ্ছি ব্রাহ্মণদের, তোকে পৈতের সময় ভিক্ষে নিতে গেলে কোথায় প্রথম ভিক্ষে ব্রাহ্মণের মেয়ে হাতেই নিতে হবে। ঠাকুরই তখন বলেছিলেন দেখো দাদা, মায়েদের না কোনো জাত হয় না, মা তো মা, মায়ের আবার কিসের জাত, তোমরা যদি আমাকে পৈতে দিবে মনে করেছো, আমি প্রথম ভিক্ষে ওনার হাতেই নেবো, নাহলে পৈতেই নেবো না। সেই থেকে উনি পৈতের সময় ভিক্ষে দিয়েছিলেন বলে দাইমা থেকে ভিক্ষে মা হয়েছিলেন। আর এই পুরো পাহাড় হচ্ছে কর্মকারদের পাড়া, ধনী মাইনির সব বংশধর। ধর্মদাস লাহা, যিনি লাহাবাবু নামে পরিচিত ছিলেন। দেখে নিলাম লাহাদের বিষ্ণু মন্দির। এই যে মন্দিরটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লাহাবাবু যে জমিদার ছিলেন, এটা জমিদারদের বিষ্ণু মন্দির। এই মন্দির যে আপনারা দেখছেন, এটা আজকের মন্দির নয়, 400 বছর আগেকার মন্দির, ঠাকুরের জন্মের আগের মন্দির। এটা লাহাবাবুদের বিষ্ণু মন্দির, 3তলা মন্দির। এটা আপনারা দেখতে পাচ্ছেন 2তলা, কিন্তু এটা 3তলা মন্দির। আন্ডারগ্রাউন্ডে 1তলা, মাঝে 1তলা, উপরে 1তলা। এটা বর্গী মারাঠার আমলের মন্দির। আগেকারে বর্গীরা যখন এখানে হামলা করতো, এই লাহাবাবুরা গয়নাগাটি মূল্যবান জিনিস নিয়ে সবাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে পড়তেন, আবার চলে গেলে বেরিয়ে আসতেন। বর্গীদের নিয়ম ছিল ওরা মন্দির মসজিদে ঢুকে ডাকাতি করতো না। আর এইসব ঠাকুরগুলো যে দেখছেন, এই লাহাবাবুরা এখনও 500 জন ফ্যামিলি আছেন। ওনারা প্রতি বছর রাস পূর্ণিমায় এসব ঠাকুরগুলো সাজানো হয়, রাসের সময় ঠাকুরগুলো নতুন করে সাজানো হয়। এখানে ওনারা রাস পূর্ণিমায় মেলা বসান। আর এইসব হচ্ছে প্রত্যেকটা একটা করে ঘটনা আছে। এটা হচ্ছে দেড়ে গ্রামের ঘটনা। ঠাকুর যখন দেড়েক গ্রাম থেকে ঠাকুরের বাবাকে তাড়িয়ে দিয়েছিল, দেড়েক গ্রাম থেকে যখন আসছেন, যে রঘুবীর সিংহকে মাথায় করে নিয়ে উনি ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, পাশেরটা ঠাকুরের মা চন্দ্রামণি দেবী, ওদের ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, ঠাকুরের দিদি কাত্যায়নী, এনাদের জন্ম ওই দেড়ে গ্রামই হয়েছে। দেড়ে গ্রাম হচ্ছে ঠাকুরের পৈতৃক বাড়ি। যখন এই লাহাবাবুরা আশ্রয় দিয়েছিলেন ঠাকুরের বাবাকে, তারপরে এখানে কামারপুরে ঠাকুরের জন্ম হয়। এই যে মন্দিরটা দাঁড়িয়ে আছি আমরা, এটা হচ্ছে লাহাবাবু জমিদারদের দুর্গা মন্দির। এই মন্দির দেখছেন, এই মন্দির ঠাকুরের বাবা এখানে পুজো করতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এখানে ঠাকুর রামকৃষ্ণদেব দুর্গা মাকে স্বেচ্ছায় চক্ষু দান করেছিলেন। এই লাহাবাবুরা এখনও প্রতি বছরই দুর্গা পুজো করান। যতদিন দুর্গা পুজো হয়, মহালয়ের দিন থেকে এখনও 10 দিন এনাদের যাত্রা হয় এখানে। পিছনে যেটা দেখছেন আপনারা, এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। এই পাঠশালায় যখন ঠাকুর
বাল্যকালে ঠাকুরের মা বাবা পড়তে পাঠাতেন এখানে ঠাকুরকে এখানে যোগ করতে বললে ঠাকুর যোগ করতেন। যেদিন মাস্টারমশাই বিয়োগ দিতেন ঠাকুর বলতেন দাঁড়শালা, তোর পাঠশালায় কাল থেকে আমি আর আসবো না, তোদের মতন এখানে চালকলা বিদ্যে শিখতে আসিনি, আমি যোগে আছি, আমি বিয়োগে নাই। যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ, ভগবানের সঙ্গে মিলন। বিয়োগ মানে হচ্ছে বিচ্ছেদবাদ, কাটাকাটি, ছিন্ন ভিন্ন। আমি এখানে সবার সঙ্গে যোগাযোগ করতে এসেছি, বিয়োগ করতে আসিনি। বিয়োগের দিনে মাস্টারমশাই বকতো, ঠাকুর যে বিষ্ণু মন্দিরের ভিতরে কালী মায়ের ছবি আঁকতেন, ধ্যান করতেন, গান করতেন, ওনার মনে যা আসতো উনি তাই করতেন। এই পাঠশালা যে আপনারা দেখছেন যেমন কি তেমনই আছে। কত আমফাম জ্বর হলো, কত বিল্ডিং উড়ে চলে গেল, ঠাকুরের পাঠশালা লড়েও নেই চড়েও নেই। এটা কি আছে? এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এই বাড়ির যে কর্তাবাবু ছিলেন উনি খুবই অহংকারী মানুষ ছিলেন। আচ্ছা উনি বলেছিলেন আমি বইয়ের দিকে কোনোদিনও পরপুরুষের মুখ দেখতে দেবো না। আচ্ছা ঠাকুর তো এসে বাড়িতে ছোটো দিন যাতায়াত করতেন। ঠাকুর বললে কোথায় কালকে তুই আমাদের বাড়িতে আসবি না। বলছি কেন? না, আমাদের তো নিয়ম আছে বইয়ে দিয়ে পরপুরুষের মুখ দেখতে নেই। তুই ছোটো ছিলিস আসছিলিস ঠিক আছে, এখন তো বড় হয়ে গেছে, তুই আর কালকে আসবি না। তখন ঠাকুর বলছে দেখো কর্তাবাবু, আমি তো তোমাদের ছেলের মতন, ছোট থেকে আমার এই বাড়িতে যাতায়াত আছে, আমি তো আসবো না তো কে আসবে? বলছে না আসবি না। ঠাকুর এদিকে কর্তাবাবুর একটা দিদি ছিল বাল্য বিধবা, ওনাকে কথা দিয়েছিল সন্ধ্যেবেলা এসে গান বাজনা শোনাবেন। কি করে ঢুকবেন ঠাকুর? কর্তাবাবু গেটে পাহারা দিচ্ছেন, তখন ঠাকুর দু হাতে দুটো সুতোর বান্ডিল দিয়েছিলেন, মেয়ে ছেলের কাপড় পরেছিলেন। যে কর্তাকে বলছে আমি মেয়ে মানুষ, রাতটুকু আশ্রয় দিন না, তাঁতি বউ হাটে এসেছিলাম, দল হারিয়ে গেছে, রাতটুকু আমাকে আশ্রয় দিন, সকাল হলেই আমি উঠে চলে যাবো। কর্তাবাবু তখন চিনতে পারেন ঠাকুর, বলে চলে যায় আন্দার মহলে, মেয়েদের নাচ গান হচ্ছে। ঠাকুর গেছেন আন্দার মহলে, নাচ গান করেছেন, যখন গদায় গদায় করে ঠাকুরের দাদা বাবা বুঝতে পেরেছে, যায় দাদা করে গেলেন, আর কাপড়টা খুলে কর্তার হাতে ধরে দিয়ে বললেন দেখ গোপালা দেখ, তুই তো আমাকে চিনতে পারলি, তোর গোড়াতে মিষ্টি জল খেলাম, নাচ করলাম, গান করলাম, তোর অহংকারটাকে আমি চূর্ণ করে দিয়ে বাড়ি করলাম। এবারে দেখে নেব প্রায় 250 বছরের পুরনো সীতানাথ পাইনের বাড়ি এবং তার মহত্ব। আমরা এখন দাঁড়িয়ে আছি কামারপুকুরের এটা নাট্যমঞ্চ। এই যে নাট্যমঞ্চটা, এটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। এই যে বাড়ি দেখছেন আপনারা, 250 বছরের বাড়ি। এই বাড়িতে ঠাকুর আসতেন বাল্যকালে রামায়ণ গীতা পড়তে আসতেন। এখানে সীতানাথের বংশধর এই বাড়িতে এখনও থাকেন। ওনারা স্মৃতি হিসেবে, যেহেতু ঠাকুর যাতায়াত করেছেন বলে বাড়িটাকে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। ওনারা এখানে প্রতি বছর শিবরাত্রিতে তখনকার দিনে যাত্রা করাতেন। যে শিবের রোল নেবে তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বলছে যাত্রা হবে না। তখন মেয়েরা বলছে যদি শিবরাত্রিতে যাত্রা না হয় তাহলে আমরা রাত জাগবো কী করে? তখন তো গ্রামের মধ্যে নাটকের বিরাট ব্যাপার ছিল, যাত্রার বিরাট ব্যাপার ছিল। তখন সবাই মিলে বলল রোলটা গদাইকে দেওয়া হোক। ঠাকুর রামকৃষ্ণদেব যখনই এই নাট্যমঞ্চে শিবের রোল নিয়ে মঞ্চে উঠলেন, কিছুক্ষণের জন্য শিব ঠাকুরের উপরে আবির্ভূত হয়েছিল। বিষ্ণু মন্দির ছিল সীতানাথ পাইনের, বিষ্ণু মন্দিরটা এখন ভেঙে গেছে, তার ছবিটা দেয়ালে টাঙানো আছে। সীতানাথ পাইনের বাড়ি দেখে আমরা চলে আসলাম সোজা রামকৃষ্ণ মঠ, কারণ তখন বিকেল 4টে বেজে গেছে। এবার রামকৃষ্ণ মঠ দর্শন করে আমরা বাড়ির দিকে রওনা দেব। এখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণের হাতে রোপণ করা একটি 165 বছরের আম গাছ, এবং সামনেই দেখা যাচ্ছে যোগী শিবের মন্দির। শোনা যায় এই যোগী শিব মন্দির থেকে জ্যোতি বেরিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণের ঢেকিশালে জন্ম হয়েছিল। যোগী শিব মন্দির দেখে আমরা রওনা দিলাম গোঘাট স্টেশনের উদ্দেশ্যে। শ্রী শ্রী ঠাকুরের ভিটে বাড়ি দর্শন করে এবং শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে এসে গেট থেকে বেরিয়ে একটা টোটো ধরে চললাম সোজা গোঘাট স্টেশনের দিকে। টোটো ভাড়া নিল দুজনের জন্য 100 টাকা। বিকেল 5টা 5-এ এই ট্রেন গোঘাট স্টেশন ছেড়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে, এবং ট্রেনটি যেন আমাদের জন্যই দাঁড়িয়েছিল। আমরাও ঠিক সময় মতো ট্রেনে উঠে পড়লাম। এই ট্রেনটি
গোঘাট তারকেশ্বর লোকাল। গোঘাট থেকে তারকেশ্বর যাবে এবং তারকেশ্বরে 10 মিনিট দাঁড়িয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে বন্ধুরা, একদিনে আমরা জয়রামবাটি এবং কামারপুকুর ঘুরে দেখে নিলাম এবং সেই সঙ্গে আমার ভিডিওটা শেষ করলাম। এরপরে নেক্সট দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।